Dreams Avenue. Yes, it's Dreams Avenue. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট এন্ড আলটিমেট রেডিও মেট আর মধ্যরাতের আগন্তুক অথবা নির্ঘুম বন্ধু যাই বলি না কেন, যে বিশেষণে নিজেকে এই মুহূর্তে বিশেষায়িত করি না কেন, বিশেষায়নের অতিশায়ন হয়ে যেতে পারে, তাই আমি সরাসরি বলছি এটাই যে আমি হচ্ছে আপনার একেবারে এই সময়ের কাছের বন্ধু ইরাজ। ঠিক অর্থাৎ শনিবার রাত 11টায় আমারই আসার কথা এবং গত সপ্তাহে অন্য একটা প্রোগ্রাম ছিল, ঈদ স্পেশাল শো, দ্যাটস আমি ছিলাম না। এবং আসলে সবার একটা অভিযোগ থাকে মহেন্দ্র ক্ষণগুলোতে আমি নাকি কাছে থাকি না, যেমন নিউ ইয়ার, পহেলা বৈশাখ অথবা ঈদুল ফিতর, ঈদুল আজহা, কোনোটাতেই আমাকে কাছে পাওয়া যায় না। এবং এটাও এক ধরনের বিশেষত্ব যে শুভ সময়ে আমি কাছে থাকি না, দুঃসময়ে কাছে থাকি। আমি দুঃসময়ের বন্ধু, এটা আমার কাছে মনে হয় সুসময়ের মাছির থেকে দুঃসময়ের মাছি হওয়াটা বেটার। সে যাই হোক না কেন, মানে আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি আর কি, আমি ছিলাম না, এটা আমারই ব্যর্থতা, এই দায়ভার আমার। সে যাই হোক না কেন, আমরা যেহেতু আবার নতুন করে একত্রিত হয়েছি, আশা করছি আজকে চমৎকার একটা রাত কাটবে এবং বৃষ্টি 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 ভেজা একটা হিম একটা অন্যরকম আবেশ জাগানো রাত। আর তার থেকেও বড় কথা, বিলাইটেড ঈদ মোবারক, যেহেতু ঈদের পরে প্রথম শো হচ্ছে। আশা করছি খুব ভালো একটা ঈদ কেটেছে আপনার জন এবং প্রিয়জন সবার সাথে চমৎকার কিছু সময় কাটিয়েছেন একান্ত নিজের মতো করে। সেই কথা সবকিছু শুনবো আর আজকে সবকিছুই থাকবে আশা করছি, যত ভালো লাগার উপকরণ ছড়িয়ে ছিটিয়ে থাকে রাতের ড্রিমস অ্যাভিনিউ আজকেও থাকবে। যদি আপনি আপনার উপস্থিতি জানান দিতে চান, নিজের মনের কথা শেয়ার করতে চান, অথবা যদি কোনো গান শুনতে চান, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। প্রথম যে গানটা শুনবো সেটা হচ্ছে যে এরকম একটা সময়, গানটা খুব বেশি যায়, সময়ের সাথে খুব মানানসই। গানটা হচ্ছে অ্যাডেলের গান সেট ফায়ার টু দ্য রেইন। আপনি আবার এত রাতে আগুন টাগুন ধরিয়ে দেবেন না, তবে মনের ভেতর আগুন জ্বলে উঠতেই পারে, কারণ এখন সময়টাই হচ্ছে হৃদয়ের উত্তাপ বিনিময় করার। আর উত্তাপ থেকে, যে কোনো উষ্ণতা থেকে আসলে একটু একটু করে আগুনের ফুলকি জন্ম হয়। সে যাই হোক, সাথে থাকুন। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। একটা সপ্তাহের বিরতির পরে আবার আমি এই মুহূর্তে হটসিট এবং সবার সাথে কথা হচ্ছে। সো আমার খুব ভালো লাগছে, জানি না অন্যদের কেমন লাগছে। প্রথম দুটো গান আশা করছি যে পরিবেশ পরিস্থিতির সাথে, পারিপার্শ্বিকতার সাথে চমৎকারভাবে খাপ খায় গেছে এবং আশা করবো সামনের গানগুলো যাবে। প্রথম গান ছিল অ্যাডেলের গান সেট ফায়ার টু দ্য রেইন। তারপরের গানটা ছিল ওয়ারফেজের গান তোমাকে, পচল অ্যালবাম থেকে। এবং আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন যারা আমাকে ঈদের শেষ মুহূর্তের উইশ জানাচ্ছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ এবং তাদেরকেও প্রত্যুত্তরে উইশ করছি আমি। রাশিদ আমাকে জানিয়েছেন আজকে ফার্স্ট SMS এ যে নারায়ণগঞ্জ থেকে ঈদের দিনগুলি কেমন কাটলো। ছোটখাটো একটা লঞ্চ জার্নি করলাম নারায়ণগঞ্জে না, নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জ। সজল ভাইয়ের সাথে নদীর পাড়ে দারুণ আড্ডা দিলাম, শুনে ভালো লাগলো। আমার ঈদের ছুটি ভালোই গেছে এবং ভালোই না, সবসময় আমি যখনই আমার হোম টাউনে যাই সবসময় নারীর টান, শিকড়ের টান, সেই শৈশবের স্মৃতির বিজড়িত সবসময় ভালো লাগে, কখনোই খারাপ যায় না, এটা অন্যরকম প্রাণের আবেগ থাকে। এবারও যথারীতি অসাধারণ কেটেছে আমার কাছে, যেটা মনে হচ্ছে এই মুহূর্তে। আর যদি বলতে হয় এবারের উল্লেখযোগ্য স্মৃতি, সেটা হচ্ছে যে এটা অলমোস্ট প্রতিবারই করা হয়, এবার একটু বেশি হয়েছে। সেটা হচ্ছে যে এবার কিন্তু বেশ ঝকমকে রূপবতী চাঁদ ছিল আকাশে। আর এরকম রাতের যদি চাঁদ থাকে, অপূর্ব সুন্দরী চাঁদ যদি সঙ্গ দেয় আপনাকে সারা রাত জুড়ে, তো সেই সময়টাতে যদি আপনি নদীর মধ্যে নৌকা ভ্রমণে ব্যস্ত থাকেন, বিষয়টা কিন্তু একেবারে বৃহস্পতি তুঙ্গে উঠে যাওয়ার মতো অবস্থা হয়। তো সেটা আমার এবার হয়েছিল। 3-4 দিন গভীর রাত এরকম করেছি, রাত 10টা-11টার দিকে বের হয়ে যেতাম এবং ওই মাঝরাতে সেই একেবারে নীরব নির্জন সেই পল্লী অঞ্চলে সেই নদী নালার উপরে নৌকা ভ্রমণ, সে এক অপরূপ এবং অপূর্ব অভিজ্ঞতা। অতি চাঁদ সঙ্গ দিয়েই যেত সবসময়। আর কখনো বা একেবারে নৌকা সে সামনে গিয়ে গলের উপর 2 পা ছড়িয়ে নদীর জলের উপর 2 পা ছড়িয়ে বসে একেবারে সেই সামনের জায়গাটাতে, কখনো বা ওভাবে, কখনো একদম শটান পাটাতনে শুয়ে পড়ে চিত হয়ে সেই রূপবতী চাঁদের দিকে তাকিয়ে সময় কাটানো
সবকিছু মিলে এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। এটা আসলে মানে মানে যখন আপনার হবে বা হয়েছে নিশ্চয়ই অনেকেরই, তখন সেই হৃদয়ঙ্গম আসলে তিনিই করতে পারবেন যার এই অভিজ্ঞতার মুখ ভেতর দিয়ে তাকে জাগিয়ে যেতে হয়েছে। তো এরকম প্রায় যেত যে মানে রাতের বেলা খুব মাঝরাতে যদি আপনি কোনো একটা মানে পূর্ণিমা রাতে আপনি নৌকা ভ্রমণে বের হন এবং যদি খুব নদীর পাড় দিয়ে অথবা নদীর ভেতর জেগে থাকা কোনো চরের আশপাশ দিয়ে যান, তখন একটা অপার্থিব অনুভূতি কাজ করে। মনে হয় যে আসলে পরাবাস্তব একটা জগতে আপনি আছেন, কারণ এটা আসলে ঢাকা শহরের এই মুহূর্তে ব্যস্ততম নগরীতে বসে বোঝানো সম্ভব না। সেই এক আধো আলো আধারির খেলা এবং একটা মায়াবতী চাঁদের আলো এবং সেই সাথে নদীর নির্জনতা, আশপাশে হয়তো কোনো জনপ্রাণী সাড়া নেই, শুধু ঢেউয়ের মৃদু চলাচল শব্দ, আর তার ভেতরে মনে দুলতে থাকেন বা ভাসতে থাকেন আকাশের দিকে মুখ করে। মনে হবে যে আসলে মহাবিশ্বের মধ্যে আপনি তুলছেন, আপনার চারপাশে জগৎ বিলীন এবং সেই মহাপৃথিবীর বা মহালোকের বা মহাবিশ্বের এক নিরলম্ব বিন্দু হয়ে আপনিও আপনার অস্তিত্ব জানান দিচ্ছেন। একদম ঠিক পৃথিবীতে আপনি হয়তো আর নেই, এই মহাজগতেরই একটা অংশ বা একটা অস্তিত্ব হয়ে, বা সরাসরি সেখানেই হয়তো আপনার আত্মার সংযোগ সাধিত হচ্ছে। এরকম কিছু অতীন্দ্রিয় ভাব কাজ করতেই পারে মনের মধ্যে, যেটা প্রত্যেক রাতে আমারও কাজ করতো। আর অনেকে আবার বিলেটেড হ্যাপি বার্থডে জানাচ্ছেন, তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি জানানোর জন্য। এবং এবারের জন্মদিনের আমার সেরা স্মৃতিও এটাই যে একদম শেষ সময়টাতে সেই একই নৌকা ভ্রমণ, এবং সেই আমার কাছে মনে হচ্ছিল যে ওই মুহূর্তটাতেই সার্থক মনে হচ্ছিল যে শুধু জন্মদিন না, আমার জন্মটাই সার্থক, যেহেতু এই অপূর্ব পৃথিবীতে এরকম অপূর্ব অনুভূতির স্বাদ পাওয়া যায়। বেঁচে না থাকলে হয়তো তার কিছুই জানা হতো না, এই পৃথিবীতে না আসলে। তাই জন্মদিন না, শুধু জন্মটাই সার্থক মনে হয় এরকম একটা অপূর্ব রাত নদীর বুকে কাটাতে পারলে। সো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ইনসিডেন্ট অর অ্যাট্রাকশন অফ মাই ভ্যাকেশন। আমাকে জানিয়েছেন এরপরে যে বন্ধুটা, তিনি হচ্ছেন সাদ আফ্রিদি। আমাকে জানিয়েছেন আরামবাগ থেকে, সেটা হচ্ছে যে চিরকুটের কানামাছি মিথ্যা গানটা শুনতে চাচ্ছেন। কাকতালীয় ব্যাপার হচ্ছে আজকে কেন যেন ঘুরে ফিরে সারাদিন ধরে আমার এই গানটা মাথার মধ্যে ঘুরছে, সেজন্য মাঝে মাঝে কাকতালীয় ব্যাপার ঘটে যায়। ফাহিম আমাকে জানিয়েছেন মগবাজার থেকে, কেমন আছো? হোয়াট ইজ দ্য বিগেস্ট সিমিলারিটি বিটুইন সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস অ্যান্ড লিওনার্দ? একটু উদ্ভট প্রশ্ন, আমি আসলে বুঝতে পারছি না। দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং লিওনার্দো ডিক্যাপ্রিওর মধ্যে মিলটা কোথায়? আসলে সত্যি কথা বলতে এই তিন রকমের জিনিসের মধ্যে আমি চট করে মাথায় আসছে না। আপনি একটু আমাকে নেক্সট SMS এর মাধ্যমে যদি জানান তাহলে আমি উপকৃত হব, যে সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং লিওনার্দো ডিক্যাপ্রিওর মধ্যে মিলটা কোথায়, আসলে এই তিনটা বিষয় কি করে এক বিন্দুতে মিলে গেল। আর আরো অনেকেই SMS পাঠাচ্ছেন, অনেকেই তাদের ধন্যবাদ দিচ্ছি। তবে আপাতত আচ্ছা আর দু একটা পড়ি। রাফি আমাকে লিখেছেন ক্যান্টনমেন্ট থেকে, যে নতুন বন্ধু তিনি, আজকে তার জন্মদিন ছিল, সো হ্যাপি বার্থডে টু ইউ। আর আমাকে উইশ করার জন্য ধন্যবাদ। এবং আজকে আচ্ছা আরেকটা SMS এর অ্যান্সার বলি, সেটা হচ্ছে যে রাশেদের যেটা ছিল SMS এ, সে লঞ্চ জার্নির কথা। আজকে একটা এরকম খুব থ্রিলিং জার্নি আমারও হয়েছে। ওই হোম টাউন থেকে, পটুয়াখালী থেকে আজকে আমি আসছিলাম, কিন্তু ফেরিঘাটে পৌঁছে দেখলাম যে বিশাল লাইন, 2-3 কিলোমিটার লম্বা হবে। তাই আমি করলাম কি, সেই ঝুম বৃষ্টির মধ্যেই ব্যাগট্যাগ নিয়ে নেমে পড়লাম, যা আছে কপালে, বাসকে বিদায় জানিয়ে। তারপরে কিছুটা হেঁটে, কিছুটা ভ্যান গাড়িতে করে ফেরিঘাটে পৌঁছে, তারপরে স্পিড বোটে করে এই ব্যাপারটা আমার সবসময় ভালো লাগে, পদ্মা নদী স্পিড বোটে পার হওয়া, যদি একটু রিস্কি। আর রিসেন্ট অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে, তাই সাঁতার না জানলে অথবা জানলেও লাইফ জ্যাকেট না পরে এই ঝুঁকিটা নেওয়া অবশ্যই আপনাকে আমি সাজেস্ট করবো না। তো এদিকে ঝুম বৃষ্টি হচ্ছে, মানে ভয়াবহ বৃষ্টি, তেরেফুরে বৃষ্টি যাকে বলে। তো তার মধ্যে প্রায় 40 মিনিটের মতো স্পিড বোটের লাইনে দাঁড়ানো ছিলাম, সেরকম বৃষ্টি হচ্ছে। আমিও বেশ ভালোই হোক, যত ভেজা যায় ভিজি, আজকে ভিজেই যেহেতু গেছি, নাইনটার নেই, বাটপারের ভয়, এরকম একটা অনুভূতি কাজ করছিল। তো অবশ্যই স্পিড বোটে গেলাম। তবে এবার যেটা ভালো লাগলো যে এবার ওই গত রোজার ঈদে বোধহয় অ্যাক্সিডেন্টটা হবার জন্য এবার দেখলাম অনেক কড়াকড়ি এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, যেটা ভালো লাগলো। এবং সবার জন্য দেখলাম স্পিডবোটে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা হয়েছে এবং সবাইকে ওটা পরিয়ে তারপরে স্পিডবোট ছাড়া হচ্ছে। তো বেশ ভালোই লাগলো লাইফ জ্যাকেট পরে তারপরে জার্নি শুরু। এবং আজকে যেহেতু সারাদিনই বৃষ্টি ছিল এবং উত্তাল পথ, একদম সমুদ্রের মতো ঢেউ, আর তার মানে ভেতর একেবারে সেরকম ভয়াবহ বৃষ্টি, তেড়ে ফুড়ে, মানে সামনে থাকলে মনে হচ্ছে যে চোখের ভেতরে বর্ষার ফলা বিঁধে যাচ্ছে এরকম। তো একটাবার চিন্তা করুন যে পদ্মা নদীর সেই প্রমত্তা পদ্মার ভেতরে যদি ওরকম সাগরের মতো উত্তাল ঢেউ থাকে এবং আবার সেরকম ঝুম বৃষ্টি, একেবারে মানে ত্রাহি মধুসূদন বৃষ্টি, তার মধ্যে স্পিডবোট জার্নি, একটা মানে ঢেউয়ের তালে তালে আকাশ মানে উপর থেকে একদম নিচে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে ডুবে যাবে। আবার যদিও আমি সাজেস্ট করবো না এই ঝুঁকিটা নেওয়ার জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে দিস ইজ লাইফ, ইউ শুড টেক রিস্ক অ্যান্ড ইউ শুড বি অ্যাডভেঞ্চারাস নো ম্যাটার হোয়াট ইট টেকস টু বি। সো সেটা সিরিয়াসলি অনেক থ্রিলিং একটা ফিলিংস। তো সামনে তার চোখের ভেতরে পানি ঢুকে যাচ্ছিল, অনেক ধারালো বর্ষার মতো যেটা বললাম, কিন্তু আশপাশে সবকিছু দৃশ্য, সারা পথটা বৃষ্টি এবং সে এক অসাধারণ থ্রিলিং অনুভূতি। আর মাঝপথে যে চরগুলো পরে পদ্মার, এখন যেহেতু শরৎকাল, মানে বিশাল বিশাল চর, একদম পুরোটা কাশফুলে ভরা, মানে আপনার দূর থেকে দেখলে মনে হবে যে
খুব বিস্তীর্ণ সাদা কাশফুলে যে রং হয় সেরকম একটা কি যেন একটা চাদরের মতো বেছানো, দুই পাশে ধুধু চর, শুধু কাশফুল আর কাশফুল যতদূর চোখ যায়। এতটা একসঙ্গে এত কাশফুল আপনি অন্য কোথাও দেখবেন না, পদ্মার চরে বা অন্য কোথাও, মানে যে কোনো বড় নদীর চরে যেটা দেখতে পাবেন। সো ইট ওয়াজ রিয়েলি থ্রিলিং। সো এটা বলার উদ্দেশ্য একটাই, ঘোরাঘুরি করুন, তবে সাজেস্ট করবো এরকম রিস্ক না নেওয়ার জন্য, নিরাপদে ঘোরাঘুরি করলে বেটার হয়। আদারওয়াইজ আমাকে সবাই বলবে তুমি নিজে এক উন্মাদ হওয়ার পরামর্শ দিচ্ছ। সে যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক স্মৃতিচারণ করলাম, এবং বলতেই পারি আজকে অবশ্য ক্ষমা সুন্দর কানে শুনবেন আশা করছি, কারণ 1 সপ্তাহ ছিলাম না, তাই আজকে একটু বেশি কথা বলা স্বাভাবিক। যদি কোনো গান শুনতে চান, নিজের মনের কোনো কথা শেয়ার করতে চান, সবকিছুর জন্য SMS করবেন। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা আর লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, আর শুনছেন আপনার নির্ভুল বন্ধু রাজকে ড্রিমস অ্যাভিনিউয়ে। এবং ড্রিমস অ্যাভিনিউ আমি আছি রাত 2টা পর্যন্ত, যেটা শুরু হয়েছে রাত 11টায়। আপনাকে সঙ্গ দিচ্ছি, কথার গানে মুখর করে রাখার চেষ্টা করছি, জানি না কতটুকু হচ্ছে। একটু আগে যে গানটা শুনছিলাম সেই গানটার নাম হচ্ছে সালতানস অফ সুইং, এবং ডায়ার স্ট্রেটস এর গান, অসাধারণ একটা গান, সেটা স্বীকার করতেই হবে, দুর্দান্ত একটা জ্যাজ রক। তার আগের গানটা ছিল লিঙ্কনের গান, এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না। জানি না কার কার সময় কাটছে আর কাটছে না, সেটা সবকিছু আমাকে জানাতে পারেন, যদি না কেটে থাকে তবে কেন কাটছে না। লিখেছেন অনেক বন্ধু আমাকে, তার মধ্যে নিশা ফ্রম মিরপুর এবং বনশ্রী থেকে আয়শা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুইট কমপ্লিমেন্টস। অ্যান্ড আমাকে জানিয়েছেন এরপরে ফাহিম মগবাজার থেকে, যে বলেছিলেন যে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং লিওনার্দো ডিক্যাপ্রিও, তিনজনের মধ্যে মিল কোথায়। আসলে মিলটা আসলে খুব ইন্টারেস্টিং, যেটা আমাকে ফাহিম আরেকটা SMS করে অ্যান্সারটা দিয়েছে, সেটা হচ্ছে যে তিনজনই হচ্ছে ঐতিহাসিকভাবে ব্যর্থ। যদি এখনো কেউ না বুঝে থাকেন তাহলে আমি আরেকটু বুঝিয়ে দিই খোলাসা করে। সেটা হচ্ছে যে ক্রিকেটে হচ্ছে সাউথ আফ্রিকা ব্যর্থতার আরেক নাম, এবং সবসময় তারা ভালো দল, খুব প্রমিসিং দল এবং পটেনশিয়াল চ্যাম্পিয়ন যে কোনো টুর্নামেন্টে, কিন্তু দেখা যাচ্ছে যে চোকার তাদেরকে বলা হয়, শেষ মুহূর্তে গিয়ে তারা চোখ করে, অর্থাৎ সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে দেখা যাচ্ছে তারা হঠাৎ করে সেই নার্ভাস হয়ে যাচ্ছে, বা নার্ভাস ব্রেকডাউন যেটাকে বলে, অথবা আমরা এটাও বলতে পারি যে চাপের মুখে হুড়মুড় করে ভেঙে পড়ছে, এবং সবচেয়ে ভালো টিম হয়েও হয়তো বা, অথবা মোস্ট এলিজিবল ক্যান্ডিডেট অথবা মোস্ট পটেনশিয়াল উইনার হয়েও শেষ পর্যন্ত তারা কিন্তু জিততে পারছে না, একদম শেষ মুহূর্তে এসে খেই হারিয়ে ফেলছে। এসে তরিডো, সেটা সাউথ আফ্রিকার আমরা অনেকবার দেখেছি। 92 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হয়েছিল, সেটা তো সেমিফাইনালে সেই বৃষ্টির কারণে ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হলো। তারপরে 99 বিশ্বকাপে সেই ম্যাচটা তো আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড, মানে বিশ্বকাপ না, ক্রিকেটের সবচেয়ে ধ্রুপদী বা ক্লাসিক ম্যাচগুলোরই একটা, যে শেষ পর্যন্ত আসলে এত, মানে 4 বল বাকি থাকতেও একটা দল কিভাবে 1 রান করতে ব্যর্থ হয়, এটা আসলে একটা বিস্ময়ের ব্যাপার। এবং সেই রান আউট, সেই হঠকারিতা, সেই বোকামি নিশ্চয়ই এখনো আপনাদের চোখে ভাসে যারা খেলাটা দেখেছিলেন, যে অ্যালান ডোনাল্ড এবং ল্যান্স ক্লুজেনার ছিলেন ব্যাটিংয়ে শেষ উইকেট জুটিতে। ল্যান্স ক্লুজেনার হচ্ছে নন স্ট্রাইকিং এন্ডে, আর স্ট্রাইকিং এন্ডে অ্যালান ডোনাল্ড, তিনি আসলে মূলত ব্যাটসম্যান না, তার কাজ ছিল আসলে কোনো মতে ঠেকিয়ে কোনো মতে স্ট্রাইক একবার চেঞ্জ করলেই হয়, এরকম একটা বিষয়। কিন্তু অবাক করা ব্যাপার যে আসলে হঠাৎ করে সে নার্ভাস হয়ে গিয়ে একদম দৌড়ে দুজন এক পাশে চলে গেলেন, এবং অস্ট্রেলিয়ার সব ফিল্ডাররা তখন উইকেটের বেল ফেলে দিয়ে কি এক উন্মত্ত উল্লাসে মেতে উঠলেন, সেই দৃশ্যটা এখনো চোখে ভাসে, মানে ভয়াবহ ট্র্যাজেডি। আবার তারপরে বিশ্বকাপে সম্ভবত 2003-তেই মোস্ট প্রবাবলি, যেটা নিজেদের মাটিতে হয়েছিল সাউথ আফ্রিকার, ওই যে একটা দল কিভাবে হিসাবে ভুল করে বাদ পড়ে, মানে বৃষ্টির কারণে বোধহয় ওটাও খেলা পরিত্যক্ত হলো, কিন্তু হলো যে তারা খেলা শেষ, মানে পরিত্যক্ত হওয়ার আগে আরেক রান যদি বেশি তুলতো তাহলে বিজয়ী হতো, কিন্তু তারা 1 রান কম তুলেছিল, এবং তারা আসলে বিষয়টা জানতো, কিন্তু তাদের হিসাবে দেখা গিয়েছিল তারা ঠিক রান তুলেছে, আসলে 1 রান কম করেছে, মানে উদ্ভট সব ব্যাপার স্যাপার। তো এরকম অনেকবার হয়েছে যে শেষ মুহূর্তে গিয়ে তারা চোখ করে। এবং ফুটবলে হচ্ছে নেদারল্যান্ডস আরেকটা ব্যর্থতার প্রতিমূর্তি, অনেকবার তারা ভালো ফুটবল উপহার দিয়েছে অনেক বিশ্বকাপে, এবং অল আউট ফুটবলের জনক তারা রাইনাস মিশেলসের হাত ধরে, এবং অনেক অসাধারণ সব ফুটবলার, দুর্দান্ত সব খেলোয়াড় এসেছেন যুগে যুগে, রুড কোহলি, মার্কো ফন, অসংখ্য ভালো ভালো খেলোয়াড় তারা জন্ম দিয়েছে, ইয়োহান ক্রুয়েফ বা হালের ফ্রাঙ্ক রাইকার্ড অথবা প্যাট্রিক ক্লাইভার্ট, বা এই সময়ের ডেনিস বার্কক্যাম্প, কিছুদিন আগেও যিনি অবসর নিলেন, রবিন ফন পার্সি, এরিয়ান রবেন, অসাধারণ সব খেলোয়াড় এই দলটা উপহার দিয়েছে, ওয়েসলি স্নাইডার, এরউইন ফন্ডার্সার, কিন্তু শেষ পর্যন্ত আসলে বিশ্বকাপ শেষ পর্যন্ত জেতা হয়নি। 74-এ তারা ছিল সবচেয়ে হট ফেভারিট, এবং বলা হচ্ছিল এই 74 বিশ্বকাপটা তারা ডিজার্ভ করে, কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে পশ্চিম জার্মানির কাছে হেরে যায়। আবার এবারের খেলাটা দেখুন না কেন, পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলো, কিন্তু সেমিফাইনালে গিয়ে একেবারে হঠাৎ করে কিভাবে যেন রক্ষণাত্মক
হয়ে খোলসের ভিতরে আর্জেন্টিনার কাছে তারা হারলো শেষ পর্যন্ত টাই ব্রেকারে। ফুটবলেও ঠিক নেদারল্যান্ডস হচ্ছে তাই। আর লিওনার্দো ডিক্যাপ্রিও হচ্ছে ব্যর্থতা এই সেন্সে যে সবাই বলেন তিনি অসাধারণ একজন অভিনেতা, দুর্দান্ত অভিনয় করেন এবং বছরের পর বছর প্রত্যেক বছর তিনি অস্কারের নমিনেশন পান। অসাধারণ সব অভিনয় করে বিভিন্ন রকম ছবিতে, গ্যাংস অফ নিউ ইয়র্ক দিয়ে, তারপরে দ্য এভিয়েটর দিয়ে, তারপরে ব্লাড ডায়মন্ড, তারপরে একদম রিসেন্ট যে ছবি ছিল আপনার, রিসেন্টটার নামই তো মনে আসছে এই মুহূর্তে চট করে মাথায়, ওলফ অফ ওয়াল স্ট্রিট, একেবারে সর্বশেষ যেটা ওলফ অফ ওয়াল স্ট্রিট। তারপরে এরকম অসাধারণ সব ছবিতে দারুণ অভিনয় করে তিনি প্রত্যেকবারই অস্কারের নমিনেশন পান, কিন্তু শেষ পর্যন্ত তার ভাগ্যে এখনো শিখে ছিটছে না। প্রত্যেকবারই নমিনেশন নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে চাই। 5 বার না 6 বার বোধহয় হলো। তো এজন্যই আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই সিনেমাটা খুব ইন্টারেস্টিং ছিল। সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এন্ড লিওনার্দো ডিক্যাপ্রিও, দে আর অল সিম্বল অফ ফেলিওর। ডোনা আমাকে জানিয়েছেন যে নদীতে চন্দ্রাহত হলেন, শুনে ভালো লাগলো। স্যাটারডে গানটা শুনতে যাচ্ছেন। সজল মুন্সিগঞ্জ থেকে জানিয়েছেন ঈদটা বরাবর ভালোই কাটলো, সবার সাথে সোনায় সোহাগা হয়ে এসেছিল চন্দ্রগ্রহণ, এবং রাশেদ ভাই আর দুজনে মিলে স্মৃতিচারণ করেছেন যে অমূল্য। আর আজকে একটা খেলা ছিল, ব্রাজিল আর্জেন্টিনা জিতেছে এবং তাদের একেবারেই ফ্রেডকে বাদ দিয়ে তাদের নতুন কোচ ডুঙ্গা একজন খেলোয়াড় নিয়েছেন। অ্যাটলেটিকো মিনেইরোতে খেলেন তিনি, তার নাম হচ্ছে দিয়েগো টার্ডেল্লি। তিনি চমক দেখালেন, 2টো গোল তিনি দিয়েছেন এবং মেসি পেনাল্টি মিস করেছেন, যেটা জেফারসন ঠেকিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন ম্যাচ শেষে যে আমি মেসি পেনাল্টি অনেক গবেষণা করে বের করেছি, এইভাবেই তিনি শট নেন। সো দুই দলের মধ্যে বেশ বাকযুদ্ধ হয়ে গেছে আশা করছি দুই দলের সমর্থকদের মধ্যে, বাংলাদেশে যারা আছেন অ্যাটলিস্ট। রাকিব জানিয়েছেন নভেম্বরে এই গানটা শুনতে যাচ্ছেন, প্লেলিস্টে থাকার সমূহ সম্ভাবনা। আর যদি আপনি কিছু জানাতে চান প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। So friends, welcome back once again. শুনছেন আজকে আরেকবার চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় এক্স্যাক্টলি 11:56 এবং একটু আগে শুনছিলাম আরশ ফিচারিং হেলেনা, পিওর লাভ, এবং তার আগে ছিল তাহসানের গান কে তুমি ফ্রম দি অ্যালবাম উদ্দেশ্য নেই। আমার কিন্তু একটা বড় উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে রাত 2টা পর্যন্ত আপনার পাশে থেকে মনোরঞ্জন করা। একটু আগে গানটা শুনতে শুনতে আমি একটা বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। বইটা মাত্র কালকে রাত করেছি। আজকে এফএম লাইব্রেরি আছে কিনা এটা অনেকেই জানতে চেয়েছেন, অবশ্যই আছে, এবং রাত কালকে 2:30 না কটা পর্যন্ত জেগে এই বইটা আমি পড়ে শেষ করে তারপরে ঘুমাতে গিয়েছিলাম। এবং সেই বইটাই একেবারে সদ্য পড়া সেই তাজা স্মৃতিটাই আজকে শেয়ার করব। সেটা হচ্ছে খুব চমৎকার একটা ভিন্ন ধাঁচের একটা প্রেমের গল্প মনে হয়েছে আমার কাছে, সেটা বলবো। সেটা শুনতে হলে অপেক্ষা করুন, সাথেই থাকুন। আর আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। সাগর কন্যা জানিয়েছেন যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়, এই গানটা আজকে রাতে নাকি একটা পারফেক্ট ফিট হবে। মুগি জানিয়েছেন যে এই শো সবসময় তার কাছে একটু ডিফারেন্ট এবং স্পেশাল মনে হয়, আজকে অনেক বেশি অদ্ভুত রকম ভালো লাগছে, আমি জানি না কেন। তবে কিছু কবিতা না হলে মন্দ হয় না, চেষ্টা করবো কিছু কবিতা যদি দেখি পারি ব্যর্থ আবৃত্তি করার জন্য। আফসানা আমাকে জানিয়েছেন মিলন মাহমুদের গান হলে খুব ভালো হয়, সেটাও চেষ্টা করব। এবং ফাবি আমাকে মিরপুর থেকে জানিয়েছেন আপনার অ্যাডমিশন টেস্টের সময়টা, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময়টা এক্সপিরিয়েন্সটা একটু বলবেন। কোচিং এর রেজাল্ট খারাপ হলে কি করতেন? কোচিং এর রেজাল্ট খারাপ হওয়ার কোনো সুযোগই ছিল না, কারণ কোচিং এ ক্লাসই করতাম না, পরীক্ষাও তো আরও দিতাম না, তো রেজাল্ট খারাপ সুযোগই না, এটা করতাম। দল বেঁধে আসলে সব বন্ধু এক কোচিং এ ভর্তি হয়েছিলাম এবং উদ্দেশ্য ছিল একটাই, মানে সবাই ওই সময়টাতে একসাথে দেখা করে আমরা বিভিন্ন রকম তাংফাং মৌজ মাস্তি করবো, কিসের পড়াশোনা কিসের কি। এবং আমাদের মধ্যে মাত্র একজন, আমাদের ওই সময়টাতে, সে বহুদিন আগের কথা, HSC শেষ করে আমরা যখন কোচিং এ ভর্তি হলাম তখন আমরা একসাথে এক ব্যাচে ভর্তি হয়েছিলাম। তার মধ্যে মাত্র একজন সিরিয়াস ছিল, বাকি আমরা সবাই ছিলাম এরকম একই রকম, যে পড়ার থেকে আসলে একটু আমরা তাংফাংয়ের দিকে আমাদের মনোযোগ বেশি ছিল। তো ওই একজন সবসময় ক্লাসে যেত, মন দিয়ে পড়াশোনা করতো, আমরা তাকে শুভকামনা জানাতাম, উইশ করতাম। আর আমরা যেটা করতাম, এখন যেরকম সংসদ ভবনটা আসলে মানে কোচিংগুলো তো সব ফার্মগেট এরিয়াতে, তো এখন যেটা সংসদ ভবন খুব রেস্ট্রিক্টেড, প্রবেশাধিকার সংরক্ষিত, এবং আপনি চাইলে অনেক কষ্ট করে একটা একেবারে মূল জায়গাগুলোতে ঢুকতে পারবেন না। ওই সময়টা যারা দেখেননি তারা একসময় তারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যে একসময় সংসদ ভবন ছিল একেবারে মানে কি বলা যায়, টিচিং ফাঁক বললেই মানে আপনি ঢুকতে পারতেন, বিষয়টা এরকম ছিল। তখন ওই সংসদ ভবনের যে সুন্দর লেকগুলো, অদ্ভুত সুন্দর লাগে আমার কাছে, সেই বৃষ্টির সময়টাতে খুব সুন্দর। তখন ওখানে আবার নৌকা থাকতো, নৌকায় উঠে আবার মানে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম ঘোরা যেত সবাই মিলে, একেবারে সংসদের
সংসদের সেই সিঁড়িতে তো ওঠা যেতই, সিঁড়িতে একদম মাথায় টাথায় উঠে ইভেন সংসদের সেই যে ভেতরের টানেলগুলো, সেখানেও গিয়ে বসে বসে আপনি বাদাম চিবুতে চিবুতে বিকেল সন্ধ্যা গড়িয়ে রাত পার করে দিতে পারতেন। 10টা 11টা 12টা পর্যন্ত থাকা যেত এবং এমন কোনো এরিয়া সংসদ ভবনে ছিল না যেখানে আপনার প্রবেশাধিকার ছিল না। আপনি সব জায়গাতেই ঢুকে আড্ডা দিতে পারতেন। আবার কেউ স্কেটিং করতো, কেউ নিয়ে এসে ওই সংসদ ভবনের সামনের প্লাজাতে বসে অথবা সেই সিঁড়ির উপরে ওই জায়গাটাতে বসে সবাই মিলে গান ধরতো। মানে সে এক উৎসব মুখর পরিবেশ, মানে না দেখলে বিশ্বাস করার মতো না। সেই উৎসবটা আসলে এখন আর নেই, কারণ এখন অনেক রেস্ট্রিক্টেড, আপনি এগুলো প্রশ্নই আসে না। তো ওই সময়টা ছিল আমরা যখন সেই কোচিং এ ভর্তি হয়েছিলাম, তো আমরা করতাম কি, কোচিং এর টাইমটা সবাই সংসদ ভবনে চলে যেতাম। সংসদের সিঁড়িতে অথবা লেকে অথবা সবুজ মাঠে বিভিন্ন রকম জায়গাতে আমাদের সেই আড্ডা গান, সে অনেক স্মৃতি হঠাৎ করে মনে পড়ে গেল এসএমএস এর থ্রুতে, এবং সেই বন্ধুগুলোকে আসলে প্রচন্ড মিস করছি। ওই সময়টা অনেক ডিফারেন্ট ছিল। আর এটা হচ্ছে গেল কোচিং এর কথা, এবং লিখেছেন অ্যাডমিশন টেস্টে ওই আমাদের ওই সার্কেলটা আমরা সবাই মিলে আমরা সব জায়গার ফর্ম টর্ম কিনতাম বিভিন্ন ইউনিভার্সিটি ঢাকার বাইরে। উদ্দেশ্য একটাই, পরীক্ষাতে এটা সবাই জানতাম যেভাবে দল বেঁধে আবার কবে ঘোরা হয়। তো উদ্দেশ্য ছিল আসলে সেই বিভিন্ন নতুন জায়গা নতুন শহর ঘুরে বেড়ানো এবং একটা পিকনিক ফ্লেভার। পরীক্ষা যেমনই হোক না কেন আমাদের মজা করতে হবে একেবারে চুটিয়ে, এটা ছিল আমাদের একমাত্র উদ্দেশ্য। এবং একসাথে বেশ কিছু জায়গা, যেমন খুলনাতে দুবার গেলাম আমরা বন্ধুরা মিলে ভর্তি পরীক্ষা ওই সময়টাতে, তারপরে সিলেটে গিয়েছিলাম, আরও বেশ কিছু জায়গাতে। এবং সেই জার্নি আসলে পুরো বাসের মধ্যে মজা করতে করতে যাওয়া, অনেক অনেক অসাম মেমোরিজ। যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় বিভিন্ন শহর বন্ধুরাই বুঝতে পারবেন এর মজাটা আসলে কতটা। নস্টালজিক হয়ে গেলাম হঠাৎ করে এই কার এসএমএস পড়ে, ফাবির এসএমএস পড়ে। আমি জানি না ফাবি এরকম পরীক্ষা দিচ্ছে কিনা, অল দ্য বেস্ট। শমীর আমাকে জানিয়েছেন ডেমরা থেকে, ইট উড বি গ্রেট ইফ ইউ প্লে অ্যাঞ্জেল বাই জুডাস প্রিস্ট। আই গেস দিস ওয়েদার এক্সট্রিমলি ডিজার্ভস দিস সং, প্লিজ ফুলফিল দ্য ডিজায়ার অফ নেচার। প্রকৃতির ইচ্ছা নাকি এটা? আমি প্লেলিস্টে আপনার এসএমএস পেয়ে গানটা আমি প্লেলিস্টে রেখে দিয়েছি, অ্যাঞ্জেল বাই জুডাস প্রিস্ট। একটু পরে হয়তো প্লে করবো, সাথে থাকুন, শুনতে পারবেন। আর আপনিও যদি কোনো এসএমএস করে জানাতে চান, কি শুনতে চান, কি বলতে চান, কি নিবেদন করতে চান, অথবা যে কোনো কিছুর জন্য প্রথমে লিখবেন আর এ স্পেস দেওয়া নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আর আমাকে অনেক দিন পরে একজন বন্ধু, খুব রেগুলার ছিলেন একসময়, স্পেশাল একজন লিসনার ছিলেন, অ্যাডাম 91, ওয়েলকাম ব্যাক, লিখেছেন যে লিসনিং টু ইউ আফটার সাচ এ লং টাইম, প্লিজ প্লে এনি ট্র্যাক অফ লস লোবো। ওকে, খুব ভালো গান প্লে করি না করি সেটা পরের কথা, আপনি এতদিন পরে জয়েন করেছেন, এটা অনেক একটা বিশাল অনুভূতি এবং মহেন্দ্রক্ষণ আমার জন্য। সো স্টে টিউনড। সো বন্ধুরা সাথে থাকুন আর শুনবো এখন যে গানটা, সেটা হচ্ছে নেমেসিসের একটা গান, লিভ নাও অ্যালবাম থেকে, মিক্সড অ্যালবাম থেকে যে গানটা শুনবো, এটা হচ্ছে নেমেসিসের অনেকের মতোই ওয়ান অফ দ্য বেস্ট সংস, এন্ড নেম ইজ ধূসর ভাবনা, এন্ড ইটস ডেডিকেটেড টু অ্যাডাম 91, our old listener, all is gold. Hey friends, শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম মন্দির আজকে আরেকবার, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো। সময় যেখানে এক্স্যাক্টলি এখন 12:13। তখন আরেকবার আমি এই মুহূর্তে হটসিট থেকে আর সবাইকে একবার উষ্ণ হৃদয়ের আলিঙ্গনে জড়িয়ে তারপরে ওয়েলকাম জানাচ্ছি। শুনছিলাম জুডাস প্রিস্টের গান অ্যাঞ্জেল, এবং শুনতে চেয়েছিলেন স্মিন নামের একজন বন্ধু বোধহয় কিছুক্ষণ আগে, এবং তার আগের গানটা সিসের গান ধূসর। আর বেশ কিছু বন্ধু আমাকে এসএমএস পাঠিয়েছেন। ছায়া লিখেছেন মিরপুর থেকে, থ্যাংক ইউ আপ্পি, এবং নির্জন আমাকে জানিয়েছেন যে তার খুব এই মুহূর্তে সেই নদী, মানে খুব পূর্ণিমা জ্যোৎস্না প্লাবিত রাত বা পূর্ণিমাতে নৌকা ভ্রমণের বিষয়ে অনেক কথা হচ্ছিল আজকে, এবং এই মুহূর্তে তিনি এরকম একটা অভিলাষে ভুগছেন, তারও খুব ইচ্ছে হচ্ছে। এবং আয়েশা জানিয়েছেন ধানমন্ডি থেকে, তিনি বোধহয় সম্প্রতি সৈয়দ মুস্তাফা আলীর তুলনাহীন উপন্যাসটা পড়েছেন, সেখান থেকে কিছু উক্তি তুলে দিয়েছেন, খুব সুন্দর। সেটা হচ্ছে যে হৃদয়ে বাস হলো আজি, হেরি ভরা আখি মনে, মম প্রিয়া চিত্ত মাঝে বসি স্থির আসনে। আর অজানিত বধূ নীরবে সপিল, শিহরিয়া কলেবর, হিমের মতো মোর করে তার তপ্ত কোমল কর। খুব সুন্দর কিছু কথা, এবং বইটা যারা পড়েনি তাদেরকে সাজেস্ট করছি তুলনাহীনা পড়ার জন্য, অবশ্যই ভালো লাগবে। আর আপাতত এসএমএস পড়ছি না, শুধু এসএমএস করার নিয়মটা বলে দিই আপনাকে। যদি কোনো গান শুনতে চান, নিজের কোনো কথা, হৃদয়ের কোনো কথা শেয়ার করতে চান, কাউকে কোনো গান কিংবা যে কোনো কিছু নিবেদন করতে চান, অথবা যে কোনো কিছুর জন্যই আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, আর এই স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আর শুনবো এখন যে গানটা, সেটা হচ্ছে লালন ব্যান্ডের একটা গান, এবং আশা করছি গানটা ভালো লাগবে, সুধা সিন্ধু।
ফ্রেন্ড, শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু আজকে আরেকবার এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ। এখন আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। আর শুনছিলাম একটু আগে জেমসের কালজয়ী একটা গান, আমার কাছে মনে হয় অবিসংবাদিত অসামান্য সুন্দর একটা গান, যে পথে পথিক নেই। আমার সবচেয়ে প্রিয় যদি বলা হয় জেমসের যে সবগুলো গান থেকে যদি বলা হয় আমাকে তিনটা গান বাছতে, যে তোমার সবচেয়ে পছন্দের তিনটা গান বাছো, আমি তার মধ্যে তিনটার মধ্যে একটা হিসেবে এটা থাকবে। যদি বলে দুটো গান বাঁচো, তার মধ্যে এটা থাকবে। যদি বলে যে জেমসের যত গান আছে তার মধ্যে থেকে একটা গান চুজ করো আজকে রাতে শোনার জন্য, আমি এই গানটাই চুজ করতে। বুঝতেই পারছেন যে জেমসের গাওয়া যত গান আছে তার মধ্যে সবচেয়ে ফেভারিট আমার হচ্ছে এই গানটা, যে পথে পথিক নেই। অসম্ভব সুন্দর লিরিক্স, এবং আমার কাছে মনে হয় যে এত অসাধারণ সুন্দর লিরিক্স একটা অদ্ভুত সুন্দর কবিতার থেকে অনেক বেশি সুন্দর লিরিক্স। চমৎকার। আসলে কোনো ভাষাতেই আমি এই গানটার কথা, আমার কাছে কি মনে হয় এই গানটাকে আমি কথা, সুর, গায়কী, দরদ সবকিছু অদ্ভুত এক দোতনা তৈরি হয় এই গানটা শুনলে। আর যদি মনের মধ্যে একটা বিভাগী ভাব থাকে তাহলে তো কথাই নেই, একেবারে মানে সবকিছু মিলিয়ে একদম মণিকাঞ্চন যোগ হবে আমার মনে হয় এই গানটা শুনলে, যদি কোনো একটা বিভাগী রাতে। তার আগের গানটা ছিল লালন ব্যান্ডের কম্পোজিশনে, লালনের একটা গান সুধা সিন্ধু, এবং আমাকে জানিয়েছেন রাকিব অর্থহীন গান শুনতে যাচ্ছেন, সূর্য গানটা তিনি শুনতে চান, এবং আমাকে আরো অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। ছায়াকে আমি অনেক সুইট করে আপ্পি রেখেছিলাম, কিন্তু তিনি তাতে প্রচন্ড নাখোশ লিখেছেন যে আর কিছু পাওয়া গেল না শেষ পর্যন্ত আপ্পি, তবে তুমি আমাকে বলে দাও কি নামে ডাকি তোমায়, মায়া বনো বিহারিনী অথবা অন্য কোনো কিছু। আমাকে জানিয়েছেন রাকিব যে নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড, নট ইভেন আওয়ার ট্রাভেলস, এবং শিরিন গভর্নমেন্ট তুমি কলেজের বন্ধু, আজকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। আর অনেক বন্ধু আছেন, তবে আপাতত SMS করার নিয়মটা শুধু বলি, যে কোনো কিছুর জন্য, যে কোনো কিছু জানাতে, যে কোনো কিছু পেতে, যে কোনো কিছু চাইতে একটা ছোট্ট SMS করুন। প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে খাবেন 2323 সেই একই নম্বরে। এখন যে গানটা প্লে করবো, একটু আগে যেমন জেমসের একটা গান নিয়ে খুব উদ্বাহু হয়ে আমি প্রশংসা করলাম, এখনকার গানটা আমার প্রচন্ড পছন্দের, ড্রিম থিয়েটারের একটা গান, এবং এই গানটা আমার খুবই ভালো লাগে। আর অনেক এটাও একটা অন্যরকম একটা বিষাদগ্রস্ততা তৈরি করে গানটা, আসলে তার লিরিক্সের জন্যই, সুরের জন্য, সবকিছুর জন্যই আমার খুবই প্রিয় একটা গান। খুব চমৎকার, আমার কাছে মনে হয় খুব সফট একটা লাভ ব্যালাড। গানটার নাম হচ্ছে থ্রু হার আইজ। তার চোখের দিকে তাকিয়ে আমি জীবনের সবকিছু শিখেছি। অদ্ভুত সুন্দর লিরিক্স। আই এম লার্নিং অল অ্যাবাউট মাই লাইফ লুকিং থ্রু হার আইজ। সো এনজয় দ্য সং। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার নিখুম বন্ধু মিরাজকে আরেকবার। রাত 2টা পর্যন্ত শুনবেন, এবং শুনছিলাম একটু আগে অর্থহীনের একটা গান সূর্য 2, এবং সূর্য একজন বন্ধু শুনতে চেয়েছিলেন সূর্য গানটা, তার সেকেন্ড পার্ট আমরা প্লে করলাম। আই লাভ দিস সং। এবং তার আগের গানটা ছিল ড্রিম থিয়েটারের থ্রু হার আইজ, আমলার লাইফ বাই লুকিং থ্রু হার আইজ। দারুণ একটা গান ছিল। অন্তু মোহাম্মদপুর থেকে জানিয়েছেন আজকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু অন্তু। আর হৃদয় আমাকে উত্তর থেকে জানিয়েছেন যে আজকে তার সুইট হার্ট রুনা, যার নাম, তারও জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ সুইট হার্ট হু ইজ রুনা। এবং সুপ্রা আমাকে জানিয়েছেন এটা তার ফার্স্ট মেসেজ, এবং খুব সুন্দর একটা কবিতা লিখেছেন তিনি, এবং উৎসর্গ করেছেন তার প্রিয় মানুষটাকে, যিনি আবার একজন কবি, সেজন্যই বোধহয় একটা কবিতা লেখা। সেটা হচ্ছে যে মিছে জীবনের কলরব রাতের আধারে ডুবে গেছে, আর সব ঝড়ো ঝড়ো বাড়ি ধারায় হারিয়ে খুঁজে ফিরি তোমায়। সাড়ে সর্বনাশ। আর আজকে যে বইটা আমি বলবো একটু পরেই, সেই সেগমেন্টটা নিয়ে আসছি FM লাইব্রেরি, সেখানে কিন্তু সেরকম নিবেদনের খুব চেষ্টা করবো বলার জন্য। একটু পরে আসছি সেই সেগমেন্টটা নিয়ে, সাথে থাকুন। আর SMS করার নিয়মটা হচ্ছে প্রথমে লিখবেন আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাটা, আর তারপরে যে কোনো কিছু, মানে কথাটা মানে যে কোনো কথা, আপনি যা ইচ্ছে তাই বলে আমাকে পাঠাতে পারেন 2323 এই নাম্বারটাতে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন আজকে আরেকবার, আর চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ। আপনি আছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর সাথে। সময় এক্স্যাক্টলি একটা, এবং একটু আগে শুনছেন রুজাসের গান নভেম্বর রেইন, যে গানটার জন্য বেশ কিছু রিকোয়েস্ট আজকে এসেছিল। অক্টোবর রেইন যেহেতু কোনো গান নেই, তার নভেম্বর রেইনই আমরা শুনলাম। এবং তার আগের গানটা ছিল অর্ণবেশের বিখ্যাত গান তোমার জন্য, অবশ্যই এটার প্রেয়ার হল ভার্সনটা আমরা শুনলাম। আর এখন আমি চলে যাচ্ছি একটা পরবর্তী সেগমেন্টে, FM লাইব্রেরি।
সবাইকে স্বাগত জানাচ্ছি এফএম লাইব্রেরি সেগমেন্টে। আমি আজকে শুধু একবার বলেছি যে ঈদের ছুটিতে এই বইটা নিয়ে গিয়েছিলাম এবং পড়ছিলাম। কালকে রাত 2টা-2:30 পর্যন্ত পড়ে শেষ করেছি বইটা, এবং একেবারে আজকেই পড়া, সেটা সবার সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারছি না। বইটা হচ্ছে সদ্য প্রয়াত পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন কলম্বিয়ার গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের একটা বই, এবং তার সর্বশেষ বই সম্ভবত এটা। 1994 সালে লিখেছিলেন এটা। এটার নাম হচ্ছে অফ লাভ অ্যান্ড আদার ডেমন্স, প্রেম ও অন্যান্য দানবেরা। অফ লাভ অ্যান্ড আদার ডেমন্স একটা, আমি আসলে বিষয়টা হচ্ছে যে বইটা যখন আমি প্রথম পড়া শুরু, আমার অতটা ভালো লাগছিল না। মনে হচ্ছিল যে কয়েক পৃষ্ঠা পড়ে বা মনে হচ্ছিল যে পড়বো নাকি বাদ দেবো, এরকম একটা দোটানায় ভুগছিলাম। কিন্তু আস্তে আস্তে কখন যে আমি কাহিনীর মধ্যে ডুবে গেলাম, এবং শেষ পর্যন্ত আসলে বইটা শেষ না করে, কালকে রাতে বললাম না যে অনেক রাত পর্যন্ত শেষ করতেই হবে, এরকম একটা উদগ্র বাসনা চলে এসেছিল, এবং শেষমেশ বইটা শেষ করেই ঘুমোতে গেলাম। দুর্দান্ত একটা আমার কাছে বই মনে হয়েছে, এবং একদম প্রচন্ড রকম হাহাকার জন্মাবে সেই বইটা শেষ করার পরে। বুকের ভেতরে একটা কষ্ট জাগবে, প্রচন্ড রকম খারাপ লাগা তৈরি হবে হয়তো সেই অভাগা দুজনের জন্য। ট্র্যাজিক একটা উপন্যাস এটা, একটা বিয়োগাত্মক প্রেমের উপন্যাস, অফ লাভ অ্যান্ড আদার ডেমন্স। বইটার কাহিনী আসলে একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে বইটা লেখা শুরু করেছিলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, এবং তার মুখ থেকেই আমি, তার ভূমিকা থেকেই আমি একটু পড়ে শোনাইছি আসলে তিনি কিভাবে, কোন ঘটনা থেকে বইটা লেখার অনুপ্রেরণাটা পেয়েছিলেন। সেটা হচ্ছে যে উনি যখন প্রথম জীবন একটা দৈনিক পত্রিকায় কাজ করতেন, 1949 সালের ঘটনা, তখন একটা খবর আসলো যে ওই কলম্বিয়ার সেই বোগোটা শহরের একটা মানে পুরনো একটা ধ্বংসস্তূপ বা কবরখানার সেখানে কিছু সংস্কারের কাজ করা হবে, তাই সেই জন্য তাকে সেখানে রিপোর্ট সংগ্রহ করতে পাঠানো, যদি ইন্টারেস্টিং কিছু পাওয়া যায়। তো তিনি সেখানে গেলেন, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, যে অনেক সেই পুরনো কবরখানা থেকে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে আমি ওই তার ভূমিকা থেকেই পড়ছি, কিন্তু উঁচু তাকের বাইবেল রাখার খোপে অপেক্ষা করছিল এক অপার বিস্ময়। ধারালো কুঠারের প্রথম কোপেই ভেঙে পড়ল পাথর, সঙ্গে সঙ্গে কড়াটা তামাটে রং, সপ্রাণ একগোছা চুল তীব্র বেগে ঝাঁপিয়ে পড়লো আমার শরীরে। তারপর শ্রমিকদের নিয়ে ফোরম্যান চুল বার করার চেষ্টায় নামলো, যতই টেনে বের করে আর ফুরায় না। শেষে দেখা গেল চুলের উৎস মুখে একটা বাচ্চা মেয়ের মাথার খুলি, কুঠুরিতে ছড়িয়ে আছে গোটা কয় হাড়। সিয়েরভা মারিয়া দে তোদোস লোস আনহেলেস নামটাই শুধু পাঠযোগ্য, নোনাধরা এক টুকরো পাথরের গায়ে। যাক সে কথা, শেষে মেঝেতে ছড়িয়ে মাপযোগ করে সে চুলের দৈর্ঘ্য দাঁড়ালো দুঃখিত 22 মিটার 11 সেন্টিমিটার। বিকারহীন ব্যাখ্যা করলো, মৃত্যুর পর মানুষের চুল মাসে 1 সেন্টিমিটার করে বাড়ে, অতএব 200 বছরে 22 মিটার দৈর্ঘ্য ভালো একটা গড় হিসাব। আমার কিন্তু বিষয়টাকে অসাধারণ মনে হয়নি, কারণ ছেলেবেলায় নানি আমাকে 12 বছর বয়সী এক মার্কেসের কাহিনী শোনাতেন। সে মেয়ের লম্বা চুল, যখন হাঁটে তখন মাটিতে গড়ায়, কুকুর কামড়ে জলাতঙ্ক হয়ে মারা যায় সে। তার কাজকর্মের গুণে ক্যারাবিয়ান উপকূলের সব শহর বন্দর তাকে সম্মানের চোখে দেখত। হয়তো এই কবরটা তার, এ ধারণা থেকেই সেদিন কলম লিখেছি, আর আমার উপন্যাসের উৎসমুখ। তো বুঝতে পারছেন যে আসলে এই সত্যি ঘটনাটা একটু মানে প্রাচীন কবরস্থান ঘুরতে গিয়ে দেখা গেল যে মানে খুব সুন্দর একেবারে স্বর্ণকেশী, মানে মিটারের পর 22 মিটার লম্বা সেই চুল একটা বাচ্চা মেয়ের মাথায়। অদ্ভুত করা ব্যাপার, মানে অদ্ভুত একটা ব্যাপার। এবং ছোটবেলায় নানির কাছে গল্প শুনেছিলেন যে এরকম একটা মেয়ে ছিল, অল্প বয়সী 12 বছর বয়সী এক কিশোরী, তার নাম ছিল মারিয়া। এরকম তার অসম্ভব সুন্দর স্বর্ণকেশী চুল ছিল, এবং হাঁটার সময় মাটিতে গড়াতো। সেই মেয়েটা কুকুরে কামড়ে জলাতঙ্ক রোগ হয়ে মারা যায়। মার্কেস ধারণা করেছিলেন যে কবরটা হয়তো তারই, বা এই চুলগুলো হয়তো তারই। এভাবেই তিনি একটা উপন্যাস লেখায় হাত দিলেন, এবং মারিয়া নামে সেই মেয়েকে নিয়ে, সেই কিশোরীকে নিয়ে উপন্যাসটা অফ লাভ অ্যান্ড আদার ডেমন্স। তো আমি উপন্যাসের ঘটনা একটু সংক্ষেপে বিবৃত করি। সেটা হচ্ছে যে খুব ধনী একটা পরিবারে মারিয়ার জন্ম। বাবা ছিলেন মার্কেস এবং মা ছিলেন বেরনাদা, কিন্তু খুব উচ্ছৃঙ্খল যাপন করতে মারিয়ার মা, এবং সন্তানের প্রতি তার বিন্দুমাত্র মনোযোগ ছিল না। তার মনোযোগ ছিল তার সেই বেপরোয়া জীবনযাপন এবং অর্থ সম্পদ আরো কি করে বাড়ানো যায় সেদিকে। বাবা মার্কেস নিপাট ভালো মানুষ, সাদাসিধে হলেও তিনিও যে খুব একটা মেয়ের দিকে মনোযোগ দিতেন এটা বলা যায় না। ওই দাসদাসীদের হাতেই সে বড় হতে থাকে মার্কেস, মারিয়া সেই ছোট মেয়েটা। এবং ছোটবেলা থেকেই সে একটু অন্যরকম, খুব গম্ভীর হয়ে থাকে, তার সবকিছুই কেমন যেন অতি প্রাকৃত বা ভৌতিক মনে হয়, তার কথাবার্তা চলাফেরা সবকিছু অন্যরকম। সে একসাথে 2-3টা ভাষা শেখে, আফ্রিকান দাসীদের মুখের ভাষা সে শেখে, গান শেখে, বাদ্যযন্ত্র বাজানো শেখে, এবং অদ্ভুত অদ্ভুত আচরণ করে। এবং বাবা মার সাহচর্য বা স্নেহ কিছুই সে পায় না, একেবারেই তাদের থেকে দূরে সেই দাসদাসীদের মধ্যে বড় হতে থাকে, এবং যার কারণে স্বাভাবিকভাবেই তার মধ্যে অন্যরকম কিছু খুব অবাক করা উদ্ভট ব্যাপার দেখা দেয়, এবং সবাই তাকে একটা ভয়ে জাগানো সমীহের মাধ্যমে দেখে। এবং একটা এর মধ্যেই কোনো একদিন মেলা দেখে ফেরার পথে
পাগলা কুকুর তাকে কামড়ালে জলাতঙ্ক রোগের সূত্রপাত হয় এবং সবার মধ্যেই ভয়টা ছড়িয়েছে এবং অনেক ডাক্তার অনেক চিকিৎসক দেখানো হয়, কিন্তু আসলে শেষ পর্যন্ত কেউই যে রোগের চিকিৎসা ধ্বংসের ঘটনা শেষ পর্যন্ত তাই কেউই আসলে তেমন কোনো চিকিৎসা দিতে পারেনি। তাই মৃত্যুর জন্যই আসলে মানে প্রতীক্ষা করছিলেন মারিয়ার বাবা কিংবা মা, যে আসলে মেয়েকে বাঁচানো হতে সম্ভব না। এভাবে আসলে বিভিন্ন রকম অনেক জায়গাতে ঘুরে ঝাড়ফুঁক থেকে শুরু করে ডাক্তার, চিকিৎসক, শল্য চিকিৎসক অনেকের দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকলেন মারিয়ার বাবা, যে মেয়েকে আসলে শেষ পর্যন্ত বাঁচানো যায় কিনা। এরকম একটা শেষ চেষ্টা তিনি হন্যে হয়ে লাগলেন মেয়েকে বাঁচানোর জন্য। বলা যেতে পারে যে আসলে যখন বুঝলেন যে মেয়েকে আর বাঁচানো যাবে না, তখনই তার পিতৃস্নেহ উঠলে উঠলো, বা আসলে মেয়ের জন্য ভালোবাসা তখন তার উঠলে উঠলো এবং এমনভাবে উঠলো যে তিনি তখন আসলে মেয়েকে ছাড়া জীবনে অন্য কিছু আর চিন্তা করতে পারতেন, এরকম একটা পরিস্থিতি হলো এবং তার মেয়েই হয়ে গেল তার জীবনের সবটুকু আশার উৎসল। এবং ইহানো কোনো চেষ্টা নেই যে তিনি শেষ পর্যন্ত করেননি। তো এমন অবস্থায় ওই তখন আসলে ওই কলম্বিয়াতে বিশপ থাকতেন একজন। বিশপ হচ্ছেন ওই সময়ের ধর্মযাজক, ধর্মগুরু যাকে বলা হয়, বা প্রধান পুরোহিত। তার হুকুমের বাইরে বা তার নির্দেশের বাইরে আসলে যাওয়া ওই সময়ে প্রায় 100-200 বছর আগের ঘটনা, কারো পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তো বিশপ শেষ পর্যন্ত মারিয়ার বাবাকে ডেকে পাঠালেন, কারণ শুনেছেন যে মারিয়াকে বোধহয় দানবে ধরেছে। ওই সময় আবার ভূত প্রেতে এবং দানবের বিশ্বাসটা খুব প্রবল ছিল এবং ভূত বা দানব তাড়ানোর নাম করে অনেককে পুড়িয়ে মারা হতো বা অনেক রকম নির্যাতন করা হতো। খুব বিভৎস একটা নারকীয় একটা তাণ্ডব প্রায়ই চলতো দানব তাড়ানোর নাম করে। তো তার কাছে ভাবে গিয়েছিল যে দানবে ধরেছে ছোট্ট মেয়ে মারিয়াকে, তাই তাকে পুনর্বাসিত করতে হবে। তো মারিয়া বাবাকে ডেকে বিশপ এটাই বললেন যে যেহেতু সে দানবের উপদ্রব হয়েছে, তার উপর এরকম একটা কথা শোনা যাচ্ছে, অতএব তাকে চলবে না কোনোভাবেই। তাকে ওই সময় একটা সান্তা ক্লারা কনভেন্ট বলে একটা জায়গা ছিল, সেটা হচ্ছে যে যত আসলে এরকম দানব আক্রান্ত অথবা কোনোভাবেই সমাজে থাকার উপযুক্ত না নানা রকম কারণে, এবং তাদেরকে একেবারে সমাজ বিচ্যুত হয়ে বাকি জীবন সেই যাবজ্জীবন কারাদণ্ডের মতো সেখানে বন্দী থাকতে হবে এবং সেখানে তাদেরকে পাঠানো হতো। ওটা ছিল এক ধরনের যাবজ্জীবন কারাদণ্ডের মতোই একটা আশ্রম, যে একবার সেখানে ঢুকলে আর কোনোভাবেই বের হওয়া সম্ভব না, বাকি জীবন ওখানে কাটাতে হবে। সবার এই লোকালয় থেকে দূরে, পৃথিবী থেকে দূরে, পরিবার থেকে দূরে, অসূর্য স্পর্শা সন্ন্যাসিনী হয়ে বাকি জীবন কাটাতে হবে। এক ধরনের আরোপিত যাবজ্জীবন কারাদণ্ডের মতোই সেটা আসলে। তো অনেকে হয়তো অনেক কারণে সেখানে আছেন, কিন্তু মারিয়াকে যেহেতু সে দানবের আছর তার উপরে পড়েছে এরকম একটা কথা উঠেছে, অতএব বিশপ তাকে আদেশ করলেন যে মারিয়ার বাবাকে যে তাকে সেখানে রেখে আসতে হবে। এবং মারিয়ার বাবার কাছে একটা ভয়ঙ্কর একটা কষ্টের একটা যুদ্ধের মতো, যে শেষ পর্যন্ত মৃত্যুশয্যায় যখন মারিয়া পৌঁছলো, তখন তার পিতৃস্নেহ এবং ভালোবাসা যখন একেবারে দুকুল প্লাবী নদীর মতো ছেপে উঠলো, তখনই তাকে এরকম একটা ভয়াবহ আদেশের শিকার শুনতে হলো। এবং এটা বিশপের আদেশ অমান্য করা আসলে আমি যেটা বললাম কোনোভাবেই সম্ভব ছিল না। অতএব বাবার মন যতই কষ্ট হোক না কেন, তাকে শেষ পর্যন্ত সেই সান্তা ক্লারা কনভেন্টে রাখার প্রস্তুতি তিনি নিলেন। আমি ওই জায়গাটা একটু পড়ছি কারণ জায়গাটা আসলে প্রচন্ড কষ্টের। দিগন্তে বিজলি চমক, বজ্রপাতের শব্দ, আকাশ অনেক নিচে নেমে এসেছে, সমুদ্র উত্তাল। মোড় ফিরিয়ে দেখলো চোখের সামনে 3তলা ভবনের অসংখ্য নীল রং জানলার ঝিলমিল। সৈকতের আবর্জনার স্তূপের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ সান্তা ক্লারা কনভেন্ট। আঙুল তুলে দেখলেন মার্কেস, ওই যে। তারপর দেখলেন বাদিকটা, ওই জানালা দিয়ে সারাদিন সাগর দেখবে। মেয়েটার এসবে খেয়াল নেই, তাই তার নিয়তির ব্যাখ্যাটা মাত্র একবারই দিলেন, সান্তা ক্লারার সিস্টারদের সঙ্গে কটা দিন থাকবে তুমি। ইস্টারের আগের রবিবার দ্বাররক্ষী নান কালো টাফেটা রানীর সাজে সাজা মেয়েটাকে দেখে ভিড় ঠেলে তাদের কাছে উপস্থিত। কেস বুঝিয়ে বললেন বিশপের আদেশে মারিয়াকে নিয়ে এসেছেন এখানে। কথার ভঙ্গিতে তার সন্দেহ কাটল। মেয়েটাকে দেখে শুনে মাথার হ্যাট খুলে নিয়ে বলল, এখানে হ্যাট পরা নিষেধ, বলে নিজেই সেটা রেখে দিল। কাপড়ের ব্যাগটাও মার্কেস তাকে গছানোর চেষ্টা করলেন, যে ব্যাগটা ছিল আসলে ছোট্ট খেলনা নানা রকম উপহারে ভরা। নান সেটা না নিয়ে বলল, এসবের দরকার নেই। মেয়েটার বেনি যত্ন করে বাঁধা হয়নি, চুল গড়িয়ে পড়লো মেঝেতে। নান ভাবল না চুল, তাই বেনিটা ঠিকঠাক বাঁধার চেষ্টা করলেন মার্কেস। তাকে ইশারায় সরিয়ে একা একা এত সুন্দর করে চুল বাঁধল মারিয়া যে নান অবাক। চুল কাটতে হবে, সে বলল। বিয়ের দিন পর্যন্ত এ চুল পবিত্র কমছে মানত করা, মার্কেস বললেন। যুক্তিটা মানল নান। বিদায়ের সময় না দিয়েই মেয়েটার হাত ধরে ভেতরে ঢুকে গেল। হাঁটতে ব্যথা লাগায় পায়ের স্যান্ডেল খুলল মারিয়া। খালি পায়ে হাঁটতে বাধা দিলেন না মার্কেস। ধীরে চলে যাওয়াটা শুধু তাকিয়ে দেখলেন। খুব আশা করলেন একবার অন্তত ফিরে তাকাবে মেয়েটা, কিন্তু তার কাছে মারিয়ার শেষ স্মৃতি যন্ত্রণাক্লিষ্ট পা টেনে টেনে বাগানের হাঁটা পথ ধরে আজীবন বন্দি ভবনে অদৃশ্য হয়ে যাওয়া।
সো বন্ধুরা, বুঝতে পারছেন যে আসলে বুকের ভেতরে যতই কষ্টের প্লাবন চলুক না কেন, শেষ পর্যন্ত সেই যাবজ্জীবন কারাদণ্ড বা আজীবন যেখানে থাকতে হবে, আর কোনোদিন দেখা হবে না, বা কোনোদিন সেখান থেকে সে আর এই স্বাভাবিক জগৎ বা পৃথিবীতে আসবে না, হয়তো সেখানেই তার মৃত্যু হবে, এমন একটা জায়গায় সেই 12 বছর বয়সী কন্যা মারিয়াকে রেখে আসলেন, অপূর্ব রূপবতী যে মারিয়া, এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চুলের অধিকারী যে মেয়েটা, এবং সেই স্বর্ণকেশী চুল যা হাঁটলে মাটিতে গড়ায়, স্বর্ণশোভিত বা স্বর্ণখচিত সেই ঝর্ণাধারার ন্যায় বা প্লাবনের ন্যায় যা দুলতে থাকে হাঁটার তালে তালে, সেই মারিয়া অবশেষে সেই যাবজ্জীবন কারাদণ্ডে সেই সান্তা ক্লারা কনভেন্টে বন্দী হলো। আর সেখানে চলতে লাগলো তার উপর নানা রকম অমানসিক নির্যাতন। দানবের আসর যেহেতু তার উপরে পড়েছে, তাই দানব তাড়ানোর নাম করে তাকে নানা রকম নির্যাতন, প্রহার এবং মানসিক বা শারীরিক যত রকম কষ্ট তাকে দেয়া যায় সবটুকুই দেয়, এবং তাকে রাখা হলো একদম 3 তলার সর্বশেষ কক্ষটাতে, যেখানে সে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের বা পাপীদের রাখা হতো সেই জায়গাটাতে। এবং সবার থেকে বিচ্ছিন্ন হয়ে মেয়েটা আরও অসুস্থ হয়ে যেতে লাগলো মানসিকভাবে, এবং নানা রকম উদ্ভট কাণ্ডবৃত্তি সে কারণেও করতে লাগলো, যার ফলে মানুষের আরও দৃঢ়বদ্ধ ধারণা হলো যে মেয়েটা আসলে দানবের অশরীরী তার উপরে ভর করেছে। শেষ পর্যন্ত যেটা হলো, সেই বিশপ যার কঠিন আদেশের কারণেই মারিয়ার বাবা তাকে এখানে রেখে আসতে বাধ্য হয়েছিলেন, সেই বিশপ তাকে ঠিক করার জন্য বা তার উপরে যে আসর করেছে প্রেত বা দানব, তাকে তাড়ানোর জন্য আরেকজন অপেক্ষাকৃত কম বয়সী ধর্ম পুরোহিত বা যাজককে নিয়োগ করলেন, যার নাম হচ্ছে দেলাওরা। 36 বছর বয়সী সেই ধর্ম যাজক দেলাওরাকে নিয়োগ করলেন যে মারিয়ার পরে ভরকৃত সেই দানবকে চিরতরে দূর করার জন্য। এবং বিশপের আদেশ পেয়ে সেই 36 বছর বয়স্ক ধর্মযাজক দেলাওরা সেই সান্তা ক্লারা কনভেন্টে গমন করলেন, এবং মারিয়ার সাথে সেখানেই তার প্রথমবার দেখা। এবং প্রথমে একদমই রাজি ছিলেন না দেলাওরা, কারণ তার ঝোঁক হচ্ছে বই পড়া এবং গ্রন্থাগারিক হওয়ার পেছনেই তার সকল চেষ্টা থাকে, এবং তিনি একজন ভালো লাইব্রেরিয়ান হতে চান, বিশপের লাইব্রেরির, এটাই ছিল তার জীবনের লক্ষ্য। সেখানে কিনা তাকে পাঠানো হলো কোন এক কিশোরী মেয়ে যার উপরে দানব ভর করেছে তার সেই প্রেতাত্মা দূর করার জন্য। তো একেবারেই নিতান্ত অনিচ্ছায় দেলাওরা মারিয়াকে দেখতে গেলেন, এবং দেখতে গিয়ে তার সর্বনাশের শুরু। এবং সেই অনুভূতিটা আসলে পরবর্তীতে অনেকবার তিনি নানা রকম কবিতায় সমযাজক দেলাওরা, যেমন একবার বলছেন এরকম যে, হে নবরত্নরাজি, কেন উদয় হলে আমার সর্বনাশের কারণ হয়ে, অথবা আচ্ছা আমি বই থেকেই কয়েকটা সেই কবিতার সেই শোক কবিতার কয়েকটা লাইন পড়ছি। হে মধুময় রত্নরাজি, প্রকাশিত হলে আমার দুঃখের কারণ হয়ে। তারপরে আরেকটা সুন্দর লাইন আছে, সেটা হচ্ছে যেরকম, থমকে দাঁড়িয়ে যখন ভাগ্যের কথা ভাবি, যে পথে আমাকে নিয়ে গেছো তুমি, দেখি সেই পথ, নিজের শেষটায় পৌঁছি তখন, নির্বোধ আমি দিয়েছি প্রাণ তাকে, যে আমার সমাপ্তি ও সর্বনাশ। ভাবেই থাকতে চাও, আমি প্রার্থনা করছি তাই, সেখানেই হবে মরণ আমার জানি, বলো তোমার হাতে এলাম শেষে পরাজিত হয়ে, শুধু আমার কাছেই প্রমাণ আছে, কত গভীরে বিঁধেছে সে তলোয়ার পরাজিত এ দেহে। তারপরেই প্রথম তার ঠোঁটে চুমু খায় দেলাওরা, কেঁপে ওঠে মারিয়ার গা, সাগর থেকে উঠে আসা মৃদু হাওয়ার পশলা সে শরীরে। তারপর নিয়তির হাতে ছেড়ে দেয় নিজেকে, প্রায় না ছুঁয়ে তার সারা গায়ে আলতো আঙুল বোলায় দেলাওরা। নিজেকে অন্যের গায়ে অনুভব করার অলৌকিক অভিজ্ঞতাটাই তার প্রথম, যেন অশ্রুত এক কণ্ঠ বলে গেল, জীর্ণ কুটিরে বাস, বিরান ভূমি, অন্ধকারে হাতড়ে চলল সে, মুহূর্তে অনুশোচনা, অসাধারণ কিছু মুহূর্ত, দুজন দুজনকে শুনিয়েছে কানে কানে গান, প্রেমের কবিতা আবৃত্তি করে চোখের পানিতে ভেসেছে, অদ্ভুত কিছু মুহূর্ত। আমি ঘটনা আবার ফিরে চাই, আর সেটা হচ্ছে যে, তো শেষ পর্যন্ত সেই ধর্ম যাজক বা পুরোহিত, যে কিনা সেই ধর্মের কঠিন বেড়াচালে এবং নিয়মের জালে আবদ্ধ ছিল, জাগতিক জীবন বা এই কামনা বাসনা থেকে সবকিছু থেকে ঊর্ধ্বে, সেই দেলাওরা হঠাৎ করে সেই 12 বছর বয়সী প্রেতাত্মা যার উপরে ভর করেছে, জনশ্রুতি আছে, সেই মারিয়াকে ঠিক করতে গিয়ে কিভাবে এক অদ্ভুত অসম প্রেম 12 বছরের কিশোরীর সাথে সেই 36 বছর বয়স্ক ধর্মযাজকের, এবং মুহূর্তে তার পৃথিবীটা তছনছ হয়ে ওলটপালট হয়ে যায়, এবং সবকিছু এতদিন ধরে তার জীবন যা ছিল সবকিছু একদম তছনছ হয়ে গিয়ে একটা নতুন পৃথিবী তার চোখের সামনে উদ্ভাসিত হয়, যা শুধুই মারিয়াময়। এবং তার তখন সমস্ত ধ্যান জ্ঞান সাধনা গিয়ে পড়ে তা কি করে মেয়েটাকে সুস্থ করা যায়, এবং
প্রত্যেক দিন তিনি সেখানে সময় কাটাতে লাগলেন কি করে তাকে সুস্থ করা যায়। এবং প্রথম দিকে মারিয়া পারতেন না, যেহেতু মানসিকভাবে সে প্রচন্ড রকম অসুস্থ হয়ে গেছে নানা রকম অত্যাচার এবং পাশবিকতার ফলশ্রুতিতে। কিন্তু শেষ পর্যন্ত তাদের মধ্যে একটা অন্যরকম বন্ধুত্ব গড়ে ওঠে এবং প্রত্যেক দিন যাবার তার জন্য পেস্ট্রি নিয়ে যেতেন, কখনো বা চকলেট নিয়ে যেতেন দেলাওরা, এবং এভাবে গিয়ে অনেকক্ষণ গল্প হতো, কবিতা আবৃত্তি হতো এবং আস্তে আস্তে তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। একটা অদ্ভুত সারল্য ছিল সেই বন্ধুত্বে। কিন্তু একটা সময়ে সেই কঠিন পুরোহিত বিশপের কাছে ধরা পড়ে যায় যে আসলে তার আসল উদ্দেশ্য রেখে ধর্মের কঠিন বেড়াজাল ছিন্ন করে সে আসলে জাগতিক এক প্রণয় লিপসায় মত্ত। তখন তাকে তার যাবতীয় যে ধর্মের যে গ্রন্থাগারিকের পদ এবং যাবতীয় যে সব তার সম্মান অবস্থা ছিল সবকিছু থেকে কেড়ে নিয়ে তাকে প্রচন্ড একটা শাস্তি দেওয়া হয় এবং বিশপ হুকুম করলেন তাকে একটা কুষ্ঠরোগীদের হাসপাতালে সেখানেই তাকে সব সময় কাটাতে হবে। এটা এক ধরনের নির্বাসন অপরাধের কারণে, এবং সেখানে তাকে নির্বাসন দেওয়া হয় এবং হাসপাতালে ঢোকাও তাকে নিষিদ্ধ করে দেওয়া হয় দেলাওয়ারার জন্য। এবং সকাল সন্ধ্যা রাত উদয়স্ত তাকে সেই কুষ্ঠরোগীদের সেবা করেই কাটাতে হবে বাকি জীবন। এরকম একটা শাস্তি খড়গ তার উপরে নেমে আসে দেলাওয়ার। কিন্তু দেলাওয়ার মন সেই কুষ্ঠরোগীদের হাসপাতালে টেকে না, কারণ তার মন পড়ে আছে তখন মারিয়ার কাছে। এবং সে তখন করে কি, প্রতিদিন প্রচন্ড হাড় ভাঙা খাটুনির পরে সেই কুষ্ঠরোগীদের সেবা করে অবশেষে রাতের বেলা সবার চোখ ফাঁকি দিয়ে সেই সান্তা ক্লারা কনভেন্ট, সেই যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে যেখানে মারিয়া দিন কাটাচ্ছে, সেখানে সে ছুটে যায় এবং একটা পাগলের মতো ছুটে বেড়ায় যে কি করে একটা ভেতরে ঢোকার পথ বের করা যায়। অবশেষে অনেক খুঁজতে খুঁজতে একটা সাগরের দিকে একটা সুড়ঙ্গ পথের দেখা সে পায় এবং সেই পথ দিয়ে সবার চোখে ফাঁকি দিয়ে প্রত্যেকটা রাতের আধারে সে মারিয়ার সাথে দেখা করতে যায় এবং চুপি চুপি গিয়ে সেই মারিয়ার কক্ষে, 3 তলা সেই সাগরের মুখে যে কক্ষ, যেখানে বসে সেই দুঃখী কিশোরী মারিয়া স্বাভাবিক জীবনের সাহচর্য অথবা একটু ভালো লাগা, একটু ভালোবাসা, একটু মমতার ছোঁয়া সবকিছু থেকে বঞ্চিত সেই হতভাগা কিশোরী, যে হয়তো আর কিছুদিনের মধ্যে জলাতঙ্ক রোগে মারা যাবে অথবা প্রেতাত্মা তাড়াতে গিয়ে তার উপর অমানসিক নির্যাতন করে তাকে হয়তো অচিরেই এই দুজনই থেকে বিদায় নিতে হবে। সেই দুঃখী হতভাগা কিশোরী সেই দক্ষিণমুখী জানালায় বসে সারাদিন হয়তো সাগরের গর্জন দেখে, আর হয়তো নিজের জীবনের কথা, দুঃখের কথা ভাবতে ভাবতে অজান্তেই তার চোখ দিয়ে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়ে। এবং সে শুধু একটা মধ্যে, সেটা হচ্ছে সেই 3 তলার জানালায় সে বসে আছে সমুদ্রের দিকে তাকিয়ে, এবং তার হাতে হচ্ছে এক থোক আঙুর, এবং একটার পর একটা আঙুর সে খেতে থাকে। কিন্তু যখনই একটা আঙুর সে সেই টোকা থেকে ছেড়ে, তখন সেখানে আরেকটা আঙুর জন্মায়। এভাবেই হয়তো তার কিছুদিন আয়ু থাকে, কারণ যখনই স্বপ্নেই তাকে বলা হয় যখনই তার আঙুর খাওয়া শেষ হবে এবং হাতের সেই এক থোক আঙুর শেষ হয়ে যাবে, শেষ আঙুরটা খাওয়ার সাথে সাথেই তার জীবন অবসান হবে, এরকম একটা দৈববাণী তার উপরে বলা হয়। তাই স্বপ্নের মধ্যে সে সেই শেষ আঙুরের প্রতীক্ষা একটার পর একটা আঙুর খেয়ে চলে। সেও জানে না কখন সেই আঙুরের তোকা শেষ হবে আর জীবনের অবসান হবে। এই স্বপ্নটাই সে প্রতিদিন প্রতি রাতে দেখে, এবং যতক্ষণ জেগে থাকে হয়তো সেই দক্ষিণমুখী জানালার সামনে বসে সাগরের দিকে তাকিয়ে আর অশ্রু বিসর্জন করে তার সময়টা কাটতে থাকে। আর এদিকে হতভাগ্য দেলাওয়ারা, যাকে সেই কুষ্ঠরোগীদের হাসপাতালে নির্বাসন দেওয়া হয়েছে, সে প্রত্যেক রাতে তখন সেই সুড়ঙ্গ পথ দিয়ে রাতের আধারে দেখা করতে আসে মারিয়ার সাথে, এবং আসার সময় প্রতিদিন তার জন্য স্ত্রী কিংবা চকলেট আরও অন্য কোনো উপহার নিয়ে আসে, এবং তাদের মধ্যে একটা আস্তে আস্তে কীভাবে যেন এক অতীন্দ্রিয় ভালোবাসার তৈরি হয়। এবং যে কিশোরী মেয়েটা হয়তো এসব থেকে এসব ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ ছিল বা এসবের বিন্দুমাত্র ধারণা তার মধ্যে ছিল না, সেই মেয়েটার ভিতরেই হয়তো প্রথম প্রেমের সেই অঙ্কুর জেগে ওঠে, এবং যার কাছ থেকে একেবারেই অপ্রত্যাশিত ছিল সেই কঠিন ধর্মযাজক দেলাওয়ারার কাছ থেকে। এবং দুজনেই একেবারে পাগলের মতো কিশোরীর মতো প্রেমে মত্ত হয়ে এরকম খুনসুটি, পাগলামি এবং সারা রাত কবিতা শোনানো, একে পরস্পরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা রাত পার করা, পাশাপাশি শুয়ে সমুদ্রের গর্জন শোনা। এবং যদিও জানে ভবিষ্যৎ হয়তো দুঃখ কষ্ট আর যন্ত্রণাতেই ভরা, তারপরে তারা ভবিষ্যতের সুখের স্বপ্ন দেখে যে কখনো সেই সুড়ঙ্গ পথে মারিয়াকে নিয়ে সে পালিয়ে যাবে এবং অনেক দূরে কোথাও চলে যাবে। এরকম একটা স্বপ্ন হয়তো কি দিয়ে যায় তাদের মনে। এবং এভাবে আবার তারপরে আরেকটা দিন প্রচন্ড রকম সেই হাড় ভাঙা খাটুনি কুষ্ঠরোগীদের হাসপাতালে, আর মারিয়ার উপর দিয়ে চলে অত্যাচার প্রেত তাড়ানোর নাম করে। তারপরেও সব কষ্ট, সব যন্ত্র সহ্য করে হয়তো সেই রাতের জন্য অপেক্ষা, যখন হয়তো আবার সুড়ঙ্গ পথে সেই দেলাওয়ারা আসবে। সেই রাতটার জন্যই সব কষ্ট সহ্য করে যাওয়া দুজনের। আবার রাত নামে, সুড়ঙ্গ পথ দিয়ে আবার সেই দেলাওয়ারা মারিয়ার কাছে ছুটে যায় রাতের আধারে সেই সান্তা ক্লারা কনভেন্টের সমুদ্রের পাড়ে সেই 3 তলার কোণার ঘরটাতে। এবং আবার দুজনের মধ্যে খুনছুটি হয়, কখনো বা মারামারি হয়, রাগারাগি হয়, অভিমান হয়, আবার সব কিছু ভেঙে রাগ ভেঙে জল হয়, বুকের মধ্যে জড়িয়ে ধরে আবার সারাটা রাত কাটানো, আদরে সারাটা রাত আরেকজনকে ডুবিয়ে দেয়া, এবং মাথার চুলে সেই অদ্ভুত সুন্দর স্বর্ণকে সে হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়া, এবং কবিতা বলা,
যত দুঃখের যত প্রেমের সেই গার্সিলাসের প্রেমের সনেটগুলো সারা রাত তাকে আবৃত্তি করে শোনানো। অদ্ভুত কিছু মুহূর্ত বিনিময় মনে হয় জীবনটা আসলে স্বপ্নলোকের থেকেও সুন্দর এত কষ্টের পরেও। আবার ভোর হবার আগেই খুব দ্রুত চলে যায় পালিয়ে সেই দেলাওয়ারা, এবং আর দিন অপেক্ষার প্রহর আবার শুরু হয়। এভাবে চলতে থাকে, কিন্তু এর পরিণতি শেষ পর্যন্ত আর আসলে সুখকর হয় না। শেষ পর্যন্ত দেখা যায় যে একদিন সেই সুড়ঙ্গ পথটা ধরা পড়ে যায়, এবং আবিষ্কার হওয়ার পরেই সেটা বাধাই করে বন্ধ করে দেওয়া হয় সুড়ঙ্গ পথটা, যে কারণে দেলাওয়ারার সেই রাতের বেলা লুকিয়ে মারিয়ার কাছে আসাটা বন্ধ হয়ে যায়। এবং ওদিকে প্রচন্ড রকম কষ্টে যাতনায় তাকে সেই কুষ্ঠরোগীদের হাসপাতালে কাজ করতে হয়, এবং মারিয়ার সাথে যেহেতু তার দেখা করার পথটা বন্ধ হয়ে যায়, সে প্রায় পাগলের মতো হয়ে যায়, আচ্ছন্নের মতো হয়ে যায়, কিন্তু তারপরও সেখানেই তাকে কাজ করতে হয়। আর এদিকে মারিয়া, সে তো আর জানে না যে সুড়ঙ্গ পথটা বাধাই করে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তাই দেলাওয়ারা আসতে পারছে না। আসলে তাই সে বুঝতে পারে না আসলে দেলাওয়ারা হঠাৎ করে কেন আসা বন্ধ করে। প্রতিটা রাত সে অপেক্ষায় থাকে, প্রতিদিনের সেই যন্ত্রণার নির্যাতনের পরে, যে হয়তো এই রাতে আজকে রাতে দেলাওয়ারা আসবে তার জন্য পেস্ট্রি নিয়ে কিংবা চকলেট নিয়ে, অথবা কোনো নতুন কোনো ভালোবাসার সনেট আবৃত্তি করে শোনাতে। কিন্তু শেষ পর্যন্ত আর আসে না দেলাওয়ারা। রাতের পর রাত চলে যায়, দিনের পর দিন কেটে যায়, মারিয়ার প্রতীক্ষা শুধু দীর্ঘতর হয়। সে আদৌ জানে না আর কখনো আসলে দেলাওয়ারা আসবে কিনা, তার জন্যে কখনো পালিয়ে যাওয়া হবে কিনা এখান থেকে, বা আদৌ তার বেঁচে থাকাই বা হবে কিনা। একদিকে জলাতঙ্ক রোগের সেই মৃত্যুর ভয়, অন্যদিকে প্রেত তাড়ানোর নামে তাকে হয়তো মেরেই ফেলা হবে। এর মধ্যে একবার সে কঠিন ধর্মযাজকেরা প্রেতের আঁচড় পড়ে থাকার কারণে তাকে অভিশপ্ত এই সুন্দর স্বর্ণালী কেশ, যা ছিল তার সবচেয়ে বড় সম্পদ, সে অপূর্ব সুন্দর চুল, মানিয়ে যখন হেঁটে যেত মাটিতে গড়াতো সেই অদ্ভুত স্বর্ণকেশ, সেটা একদম কেটে তাকে ন্যাড়ামাথা করে দেয় শাস্তি হিসাবে। এবং এভাবেই ঘটনা শেষ দিকে এগিয়ে চলে বইয়ের একেবারে শেষ পর্যায়ে। কিন্তু প্রত্যেকটা রাতে তার সেই অপেক্ষার প্রহরা শেষ পর্যন্ত শেষ হয় না। আসলে কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত, আদৌ কি দেলাওয়ারা কখনো ফিরে আসবে? আমি একদম বইয়ের শেষ অংশ থেকে একটু পড়ছি। এর মধ্যে আরেকটা অংশ বলে রাখি, সেটা হচ্ছে যে মেয়েকে সেই যাবজ্জীবন কারাদণ্ডের সেখানে রেখে এসে অবশেষে আরও পাগলের মতো হয়ে যান তার বাবা মার্কেস, এবং শেষ পর্যন্ত তিনি একেবারে অসুস্থ উন্মাদের মতো হয়ে যান, এবং প্রচণ্ড চেষ্টা করেন শেষ পর্যন্ত বিশপকে বুঝিয়ে যদি আবার মেয়েকে সেখান থেকে নিয়ে আসা যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টাটা সফল হয় না। তাই মারিয়াকে সেখান থেকে তিনি বের করতে পারেন না, এবং তার সাথে আর তার কোনোদিন দেখা হয় না। এভাবে প্রচণ্ড কষ্টে ঘুরতে ঘুরতে প্রায় পাগলের মতো হয়ে একদিন রাস্তার উপরেই তিনি মরে পড়ে যান, এবং সেখানেই থাকেন অনেক দূরের করে একটা বিরান ভূমিতে। একটা সময় অনেক বছর পরে তার কঙ্কাল সেখানেই পাওয়া যায় পথের উপরে। আসলে একটা মেয়েকে কেন্দ্র করে, একটা মানুষকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষ কি করে যন্ত্রণায় দগ্ধ হয়ে আস্তে আস্তে শেষ হয়ে যায়, এটা প্রচণ্ড ট্র্যাজিক কাহিনী। তো আমি যেটা বলেছিলাম যে একদম বইয়ের আমি শেষ অংশে চলে যাচ্ছি। এভাবেই চলল 3 দিন। 7 দিন না খেয়ে আছে মারিয়া। তারপরও টেনে টুনে একটা পা ছাড়িয়ে গোড়ালি দিয়ে বিশপের তলপেটে লাথি কষল একটা। মাটিতে হুমড়ে খেলেন তিনি। ঘটনার জের হিসেবে একটা হইচই হয়ে গেল, তাই গির্জা কাউন্সিল দানব তাড়ানোর বিরতি দিয়ে যথাযোগ্য মনে করলেন। তাই আবারও হয়তো হবে মারিয়ার দানব তাড়ানো একটু বিরতি দিয়ে। মারিয়া কোনোদিন জানল না দেলাওয়ারার কি হয়েছে, কেন খিলান ঢাকা দোকান থেকে নানা খাবারের ঝুড়ি আর অতৃপ্ত রাতগুলো নিয়ে সে আর ফেরেনি। 29 মে বরফ ঢাকা মাঠ দেখা যায় যে জানালা দিয়ে। নিরাশ হয়ে সে জানালার স্বপ্নটা আবার দেখে মারিয়া। সেখানে দেলাওয়ারা নেই, আর কোনোদিন আসবে না। কোলে রাখা এক থোকা সোনালি আঙুর, যে আঙুরগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে আবার জন্মাতো, কিন্তু শেষ আঙুরটা খেয়ে ফেলার ইচ্ছায় দম বন্ধ করে এবার সে একটার জায়গায় 2টো করে খায়। দানব তাড়ানোর 6 নম্বর আয়োজন। মারিয়াকে তৈরি করতে আসে ওয়ার্ডার। দেখতে পায় ভালোবাসা না পেয়ে মরে থাকা একটা শরীর পড়ে আছে বিছানায়। চোখ দুটো তখনও জীবন্ত, গায়ের চামড়া নতুন শিশুর মতো নরম, ন্যাড়া মাথায় চুলের গোছা বুদবুদের মতো উপচে উঠছে। তো বোঝাই যাচ্ছে আসলে এই হচ্ছে শেষ পরিণতি সেই দুঃখিনী হতভাগী কিশোরী মারিয়ার। শেষ পর্যন্ত যখন সে বুঝতে পারে যে আসলে হয়তো আর কোনোদিনই আসবে না, যদিও সে জানে না কারণটা কি, কিন্তু যখন সে বুঝতে পারে দেলাওয়ারা আর কখনো আসবে না, বা তার এই হতভাগ্য জীবনের আর কোনো নতুন কোনো পরিবর্তন নেই, তখন সে সেই থোকায় থোকায় আঙুর স্বপ্নের ভেতরেই অনেক দ্রুত বেগে খাওয়া শুরু করে মৃত্যুকে আলিঙ্গন করার ইচ্ছায়। এবং অবশেষে একদিন দানব তাড়ানোর চেষ্টা করতে সে সেই পুরোহিতরা দেখে মরে পড়ে আছে শরীর প্রাণহীন দেহটা, আর এক পরাবাস্তব অতি প্রাকৃত উপায়ে
সান্নারা মাথা দিয়ে সে আবারও স্বর্ণকেশ উপচে উঠছে নতুন করে গজিয়ে, সেই অদ্ভুত সুন্দর চুলের নিদারুণ হতভাগা দুঃখী মারিয়া। আশা করছি যে বইটা পড়লে আপনিও এক প্রচন্ড দুঃখ বোধে আচ্ছন্ন হবেন। অফ লাভ অ্যান্ড আদার ডেমন্স বাই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। সো ফ্রেন্ডস, সাথে থাকুন, এখনো আধা ঘন্টা সময় আছে। যদি কিছু লিখতে চান প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখুন এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। 1:37 শুনছিলাম একটু আগে অল্টার ব্রেজের গান ইন লাভিং মেমোরি, এবং তার আগে ছিল বাপ্পা মজুমদারের গান স্বপ্ন বাড়িয়ে। আর ব্লু নাইটিঙ্গেল আমাকে জানিয়েছেন, এনিথিং বর্ন ইন স্প্রিং ডাইজ ইন দ্য ফল, বাট লাভ ইজ নট সিজনাল, ইউর রেস্ট ফর মাই সোল, a surprising joy for my bitterness, your light of my soul। আর যে একটু আগে এফএম লাইব্রেরি সেগমেন্টে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের, কলম্বিয়ার সেই নোবেল প্রাইজ উইনিং সাহিত্যিক, নোবেল প্রাইজ বিজয়ী সাহিত্যিক, তার একটা বইয়ের রিভিউ করলাম কিছুক্ষণ আগে। বইটার নাম ছিল অফ লাভ অ্যান্ড আদার ডেমন্স। সেই বইটা নিয়ে অনেকেই SMS পাঠিয়েছেন এবং বেশিরভাগই লিখেছেন যে আবেগে আপ্লুত, এবং বইটার নাম জানতে চেয়েছেন বেশিরভাগই। তার মধ্যে আছেন হাসান, ইফতি, প্রতীক, সুপ্তি, বাঁধন, বাবু, সামনাদ, জর্জ, আয়েশা, মুগনি, মেহজাবিন ফ্রম ক্যান্টনমেন্ট, এবং এরা সবাই জানিয়েছেন বইটা নিয়ে তাদের ভালো লাগার কথা। কেউ হয়তো আগে পড়েছেন, সেই ভালো লাগার কথাও জানিয়েছেন। অনেকে বেশিরভাগই বইটার নাম আবার বেছেন, এটা হচ্ছে অফ লাভ অ্যান্ড আদার ডেমন্স, প্রেম ও অন্যান্য দানবেরা, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের। বাংলা অনুবাদও অবশ্যই পাবেন, ইংরেজিটাও পাবেন। এরিথ ক্রসম্যানের খুব ভালো একটা ইংরেজি অনুবাদ আছে, আর বাংলা অনুবাদও পাবেন খুঁজলে। এবং আশা করছি বইটা পড়া উচিত, ভালো লাগার কথা, অফ লাভ অ্যান্ড আদার ডেমন্স। আর এখন SMS করার নিয়মটা একটু বলি। প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে নাম ঠিকানা, তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। Hey friends, welcome back. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধুর আজকে মাঝরাতের আগন্তুক বন্ধুকে এখনো শুনছেন আপনি, রাত 2টো পর্যন্ত শুনতে হবে, তার কোনো ব্যর্থ যেন না হয়। শুনছিলাম একটু আগে চিরকুটের গান, বন্ধু চিরকুট নামা তাদের প্রথম অ্যালবাম থেকে গানটা নিয়েছে এবং নেওয়া হয়েছে, এবং তার আগের গানটা ছিল আয়ুব বাচ্চুর গান বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়, দাগ থেকে যায় মিক্সড অ্যালবামের গান। আর বন্ধুরা SMS পাঠাচ্ছেন এখনো, তার জন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতার্থ আপনাদের কাছে এই কাছে থাকার, এই সাহচর্যের অনুকম্পা দেখানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও। আর এখন যেহেতু খুব বেশি সময় বাকি নেই, ঝটপট আরেকটা গান শুনবো, পোয়েটস অফ দ্য ফলের একটা গান শুনবো। গানটা বেশ কিছুদিন শোনা হয় না, এবং এই সময় আমার কাছে মনে হয় শোয়ের যখন শেষ মুহূর্ত, তখন গানটা খুব বেশি ম্যাচ করে হয়তো, কারণ গানটার নাম হচ্ছে স্লিপ। আপনি আরেকটু থাকুন, তারপর ঘুমোতে যান, কিন্তু গানটার মধ্যে একটা আছে, কোথায় যেন কি যেন একটা ব্যাপার থেকে যায়। শুনলে একটা মনে হয় যে পরম মমতা নিয়ে, গভীর ভালোবাসা নিয়ে, একেবারে হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে কারো মাথায় হাত বুলিয়ে এভাবে ঘুম পাড়িয়ে দেয়, এরকম একটা প্রবল তাগিদ নিজের ভেতরে জন্ম নেয় গানটা শুনতে শুনতে, এবং বলতেছে হয় তার চোখের গভীরে তাকিয়ে, স্লিপ সুগার। Welcome back for the last time tonight. আর এখন বলা যেতেই পারে স্লিপ সুগার, স্লিপ সুইটি, কজ ইটস টাইম টু সে গুড বাই। এবং আজকে যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো 3 ঘন্টা আমরা একসাথে ছিলাম, চেষ্টা করেছি চমৎকার সময় কাটাতে, কথার গান আর বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে। আর আশা করবো সামনের সপ্তাহে ইনশাল্লাহ আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, অনেক বেশি বেশি ভালো থাকুন, কম ভালো থাকলে কিন্তু হবে না। আর যাওয়ার সময় একটু উপহার দিয়ে না হয়ে যায়, সেটা হচ্ছে নীল মনিহার। লাকি এখন এই গানটাই হচ্ছে আজকের প্লেলিস্টের শেষ গান, তাই এটা উপহার হিসেবে দিয়ে যাচ্ছি। এই নীল মনিহার তোমায় দিয়ে গেলাম। শুভরাত্রি।